বাঙালি সংস্কৃতি জাগরণের মিছিলে প্রথম সারির প্রীতিপুরুষ আখতার হোসেন। আক্তার, তুমি নাকি কাকে করবে খুন, শেষে সাজবে খুনি? হয়েছে কি ব্যাপার খানা বলো তো শুনি। যাকে করবে খুন সে কি পাড়া প্রতিবেশী কেউ, কোনো বন্ধুজন জানাশোনা, অথবা যে তোমাকে করেছে কঠিন কঠোর প্রতারণা? আক্তার বলো কাকে, কি শুনছি তোমার নামে প্রতিদিন ভুরি ভুরি, কি যে বিভ্রাট। হ্যাঁ, যাকে করব খুন সে তো দুঃখের সম্রাট। জন্মের পর থেকে মিছিলে, নাটকে, সংলাপে, ছড়া, কবিতা, গান ও গল্পে গল্পে নিজেকে ছড়িয়ে দিয়েছেন গ্রামীণ লৌকিক বাংলার আলপথ থেকে শহরের রাজপথে। পিতার চাকুরি সূত্রে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের প্রায় সর্বত্র। মাও বলেন, বাবাও বলেন অভিযোগের সুরে, আমি নাকি আলসে এবং ঘুরে। ঘরের কোনো কাজ করি না মিনু যেমন করে সারাটা দিন ধরে। মিনুর কি কাজ, কখনো বা মশলাপাতি বাটে, মার হয়ে সে বাসন থালা যায় যে নিয়ে ঘাটে। আর আমি কাজ করি কত সারাটা দিন ধরে, সেসব কথা কেউ বলে না একটুক্ষণের তরে। সহজিয়া ঘরানার আখতার হোসেনের মনন চৈতন্যে বাস করে এক নির্লোভ আত্মভোলা শিশু আখতার হোসেন। জীবনে সান্নিধ্য পেয়েছেন কথাসাহিত্যিক, বাঙালি সংস্কৃতির অন্যতম কুশীলব সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত সহ আরও অনেকে। অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, আনন্দ শিশু সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। ৭১-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে আখতার হোসেনের লেখা অমর সেই গান। উদার মানবিক মুক্তিযোদ্ধা আখতার হোসেন আমাদের শিল্প বাড়ির আজকের অতিথি। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান উপভোগ করবার জন্যে। জিটিভিতে এই অনুষ্ঠান নিয়মিত পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আখতার হোসেন, এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন শাহজাহান আহমেদ বিকাশ। আমরা যখন আখতার ভাই এবং আমি কথা বলবো, বিকাশ ভাই অসাধারণ হাত দিয়ে ক্যানভাস এবং তুলিতে আখতার ভাইয়ের ছবি আঁকবেন। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাই। শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার গান প্রচারিত হয়েছিল, আপনার নিজের লেখা। সেই গানের বদৌলতে এত বছর পর এই কয়েকদিন আগেই আপনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন। এই স্বাধীন বাংলাদেশে এই অর্জন, অসাধারণ অর্জন, আপনাকে অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই এবং শিল্পবাড়ি অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি, আপনাকে ধন্যবাদ। এত বছর পর যে স্বীকৃতিটা পেলেন একজন বাঙালি হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, কেমন লাগছে আপনার? আমার কাছে আমি অব্যক্ত, এটা মানে ভাষায় প্রকাশ করার অযোগ্য এক অর্থে আর কি। আমি বিশ্বাসই করতে পারিনি যে একজন শব্দ সৈনিক হিসেবে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তো এটা তো যে কারো জন্যেই একটা বড় গৌরবের বিষয়, এবং নিজেকে আমি এই জন্যে গৌরবান্বিত বোধ করছি। এবং যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত, যারা এই ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছেন যে আমাদের এই স্বীকৃতিটা পাওয়া উচিত, এর পেছনে খেটেছেন। আমি যদ্দূর জানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কর্মী মনোহর হোসেন খান। হ্যাঁ, আমি তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। এর পিছনে অনেক শ্রম দিয়েছেন তিনি, অনেক শ্রম দিয়েছেন, এবং তারই একক প্রচেষ্টা, এবং কামাল লোহানিও আছেন এর পেছনে। এই দুজনের প্রচেষ্টা এই ব্যাপারে সাংঘাতিকভাবে কাজ করেছে। আপনার গানটা কি ছিল? একটা অসাধারণ গান। গানটা হচ্ছে স্বাধীন স্বাধীন দিকে দিকে আর জাগছে বাঙালিরা, আর রুখবে তাদের কারা। অসাধারণ গান। এটা তো অজিত দা সুর করেছিলেন এবং তার কণ্ঠেই শুনেছি, সমবেত কণ্ঠে। হ্যাঁ, এবং এটা প্রত্যেকটা আপনার বিজয় দিবসে
16 ডিসেম্বরের আগে থেকে গাওয়া শুরু হয়, 16 ডিসেম্বরে আরও বেশি করে গাওয়া হয়, সারা বাংলাদেশ জুড়েই গাওয়া হয় গানটা আর কি। এই গানটা স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে গাওয়ার পিছনে একটা ঘটনা আছে, যদি একটু বলতেন। আমি এই গানটা লিখি বেশ আগেই একটু। তো আমি ঢাকা শহর ছেড়ে যাই 29শে মার্চ। সিলেটে তখন আমার আব্বা আম্মারা থাকেন। তো আমি বর্ডার ক্রস করে চলে যাই আগরতলার কাছাকাছি ধর্মনগরে। ওখানে থানার দারোগার কাছে যে বলি যে আমি এরকম বাংলাদেশ থেকে আসছি বর্ডার ক্রস করে, সীমান্ত অতিক্রম করে, আমি স্বাধীন বাংলা বেতারে এই গানটা দিতে চাই, দয়া করে এটা পৌঁছে দেবেন আর কি। তো গানটাতে একটা পরিবর্তনও করে দিই আমি আর কি। তো এটা বাজে না বাজে না বাজে না। 8ই ডিসেম্বর 1971-এ যেদিনকার যশোর স্বাধীন হয় সেদিন প্রথম বাজে গানটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তারপরে 16 ডিসেম্বরে, সেদিন তো আপনি শুনতে পাননি? সেদিন আমি শুনতে পারিনি, কিন্তু আমি পরে অন্যদের মুখ থেকে আমি শুনেছি আর কি। তারপরে 16 ডিসেম্বরে যে সময় আপনার পাক বাহিনী সারেন্ডার করছে, ঠিক সেই মুহূর্তে এই গানটা বেজে উঠছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। এবং শুনে বিশ্বাস করুন, আমি তখন নানিন্দায় একটা ভাড়া বাসায় থাকি আর কি, আমার পরিবার সহ। আমি হু হু করে কাঁদতে থাকি আর কি, যে আমি সরাসরি রাইফেল হাতে মুক্তিযুদ্ধে আমি যেতে পারিনি, এটা আমার একটা ক্ষেত ছিল। কিন্তু সেই ক্ষেতটা দূর হয়ে যায় এবং আমি আনন্দ অশ্রু বর্ষণ করতে শুরু করি কেঁদে এই গানটা শোনার পর থেকে আর কি। তারপর থেকে তো গানটা অহরহ বাজতে শুরু করে আর কি। এবং আপনারা জেনে খুশি হবেন যে 2001-এ প্রধানমন্ত্রী, আমাদের এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি একটা বিজয় দিবসের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ইয়েতে, মুজিবনগরে, জি, মেহেরপুরে। জি। ওখানে সারাক্ষণ এই একটা গান বেজেছে এবং তার ভেতর দিয়েই উনি মুক্তিযোদ্ধারা প্যারেড করেছে, ইত্যাদি করেছে, এবং সেই প্যারেডে সালাম গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং উনি স্নাত হয়েছেন আমার গানে। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। অবশ্যই 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 অনিবার্য একটি বড় ব্যাপার। আক্তার ভাই, আমরা তো শুরু করলাম একটু অন্যভাবে, এখন যেতে চাই আপনার সাহিত্যের জীবনে। আক্তার হোসেন, এই নামটি আপনি কবে কখন পত্রিকার পাতায় দেখেছিলেন? আমি নামটা প্রথম আমার এমনিতে কচিকাচার আসরের পাতাতে ছাপা হয়েছে আপনার 59 সালের দিকে। আমি একটা চিঠি লিখেছিলাম, তার উত্তর দিয়েছিলাম দাদা ভাই। আচ্ছা। কিন্তু লেখা পাঠিয়েছিলাম, লেখাটা ছাপা হয়নি আর কি, ছড়া পাঠিয়েছিলাম। আমি তখন ছড়াও লিখছি, বড়দের জন্য গল্পও লিখছি, ছোটদের জন্য গল্পও লিখছি। এটাই প্রধান আমার বিষয় আর কি। 3-4টা উপন্যাসও লিখে ফেলেছি আমি কিন্তু এর মধ্যে। কিন্তু একটা কৌশল নিলাম যে মহিলাদের পাতায় নাকি শুনেছি যে আপনার লেখা পাওয়া যায় না খুব বেশি আর কি। তো আমি মার নাম এবং আমার নাম মিলিয়ে আয়েশা আক্তার খাতুন নাম দিয়ে একটা গল্প পাঠালাম মহিলা মহলে, আপনার ইত্তেফাকের পাতায় ছাপা হলো। 1 সপ্তাহ পরে ছাপা হলো। আচ্ছা। পরে আমি লোভাতুর হয়ে পড়লাম আর কি, বা আকর্ষিত হয়ে পড়লাম, উৎফুল্ল হয়ে পড়লাম, এবং আরেকটা গল্প 7 দিনের মাথায় লিখে পাঠালাম, সেটাও 15 দিনের মাথায় ছাপা হলো। এই আমার আনুষ্ঠানিক সাহিত্য জীবনের সূচনা। ওই জায়গা থেকে আপনি শিশু সাহিত্যে কিভাবে এলেন? আপনার শুরুটা তো বড়দের সাহিত্য দিয়ে শুরু হ্যাঁ, হয়েছিল। বড়দের সাহিত্য দিয়ে। কিন্তু আপনি বড়দের সাথে থাকলেন না কেন? আপনার কি কোনো সমস্যা ছিল? মানে বুঝতে পারছেন? সমস্যা একটা ছিল। সমস্যা, এটা সত্যি একটা সংগ্রামেরই, আমার জীবন সংগ্রামেরই একটা অংশ, যেটা অনেকেই জানে না, যে আমার বাবা ট্রেড ইউনিয়ন করতেন, রেলওয়ে এমপ্লয়িজ লীগ করতেন। 65-র যে রেল ধর্মঘট হলো, যেটা 66-এর যে আপনার 6 দফার যে আন্দোলন, তার আগে বৃহত্তর আন্দোলন যেটা হয়েছিল সেটা রেল ধর্মঘট। এবং আমার আব্বা কুলাউড়া ব্রাঞ্চ, সিলেটের কুলাউড়া ব্রাঞ্চের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং কেন্দ্রীয় অ্যাকশন কমিটির উনি সদস্য ছিলেন। তো কুলাউড়া রেল স্টেশনে আপনার রেলের প্রতিমন্ত্রী যাওয়াতে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল এবং দাবি জানানো হয়েছিল। সেটাই আমার আব্বার অপরাধ। জেলে গেলেন, সিলেট জেলে গেলেন। জেল থেকে বেরোবার পর 5টা বছর আব্বার কোনো চাকরি ছিল না। আমি আমার লেখাপড়া, আমাদের ভাই বোনদের লেখাপড়া, খাওয়া নেই, 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া নেই, এরকম দিনও পর্যন্ত গেছে আর কি। সেখানে থেকে আমি 27 টাকা সম্বল করে
আমি ঢাকায় আসলাম এবং আমি দেখলাম যে আমার জীবন সংগ্রাম করতে তো আমার সময় চলে যাচ্ছে। আমি ছোট গল্প কখন লিখব, আমি উপন্যাস কখন লিখব, এই তখন আপনার ছড়াতে চলে গেলাম। এবং ঢাকায় আসার আগেই আমার আরও কিছু ছড়া ছাপা টাপা হয়ে গেছে। আমি দেখলাম যে আমাকে সবাই চেনে, ছড়াকার হিসেবে চেনে। ছড়াকার হিসাবে সবাই চেনে আমাকে। কিন্তু ঢাকা আসার পর আমি একেবারেই খেলাঘর আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়লাম আর কি। না, এখানে বোধহয় আতোয়ার রহমানের একটা ভূমিকা আছে। আতর রহমানের একটা ভূমিকা ছিল যে আমি যে ছড়া লিখব এইটার প্রণোদনা হিসাবে কাজ করেছে আতর রহমানের একটা প্রবন্ধ। সেটা আপনার 64 সালে একটা প্রবন্ধ লিখলেন আজাদ পত্রিকাতে, বড়দের আসরে, বড়দের সাহিত্য বিভাগে, পুরো পাকিস্তানের ছড়া এই নাম দিয়ে আর কি। তাতে আমার একটা 2 লাইন না 4 লাইন না পুরো ছড়াটা উনি উদ্ধৃত করলেন। অন্য আরও অনেকের ছড়া, বড় বড় ছড়াকারদের সঙ্গে, সবার বাংলাদেশের যারা প্রধান ছড়াকার তাদের সবার ছড়ার সঙ্গে আমার ছড়াটা উদ্ধৃত করলেন। করার পর আমি এটা পাঠ করলাম, করে তো আমি অবাক হয়ে গেছি যে এই বয়সে আমার তখন কত 21-22 বছর বয়স, বা আরও কম হবে আর কি, 19 বা 20 বছর বয়স। এই বয়সে এরকম প্রশংসা পাওয়া এটা তো অনেক বড় ব্যাপার। আমি 2 হাতে লিখতে শুরু করে দিলাম, ছড়া এবং ছড়া এবং ছড়াকার হিসাবে পরিচিত। 80 দশকের পর থেকে আপনার কিশোর কবিতার দিকে বিশেষভাবে আমি ঝুঁকে পড়লাম আর কি। এবং এই আন্দোলনের সপক্ষে আমরা 2টো সংকলন বের করলাম, একটা ছোটদের প্রিয় কবিতা আর একটা বাংলাদেশের ভাষায় বাছাই কিশোর কবিতা। এই 2টো সংকলন এমনভাবে প্রভাব বিস্তার করলো যে ছড়ার জায়গায় ছড়াতে একটা ক্লান্তিকর একটা ব্যাপার এসে গেছিলো। ছড়া যেন অতিক্রম করতে পারছিল না, তার জায়গাটা, তার ইয়েটা অতিক্রম করতে পারছিল না, একঘেয়েমিটা এসে গিয়েছিল কারোর মধ্যে। যখন কিশোর কবিতার সংকলন 2টা বেরোলো তখন আবার একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আক্তার ভাই, যেহেতু ছড়া এবং কিশোর কবিতা নিয়ে আপনি বললেন, এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি যে সাহিত্যের যখন কোনো আলোচনা হয়, বিশেষ করে যখন একটু ধ্রুপদী আলোচনা হয়, একটু ক্লাসিক আলোচনা হয়, তখন কিন্তু গল্প, উপন্যাস কিংবা অনুবাদ নিয়ে যেরকম কথাবার্তা হয়, এমনকি প্রবন্ধ নিয়েও হয়, এমনকি কবিতা নিয়েও যেভাবে আলোচনা হয় কাব্য এবং কবিকে নিয়ে, কিন্তু ছড়া এবং কিশোর কবিতা আমার মনে একটু পেছনে পড়ে থাকে বা ওইভাবে আলোচনা আসে না। এইটা কেন? হ্যাঁ, আমি এই কথাটা আমি বলি আর কি, যে এই জায়গাটা আমাদের মনোযোগটা অনেকের কম আর কি। যেমন অনেকে যখন বলে, কেউ বলে, আমি তখন একটু মুষড়ে পড়ি আর কি, কিন্তু দমে যাই না। সেটা হচ্ছে যে বলে যে এখানে কিশোর কবিতা হচ্ছে না, কিন্তু কেউ দেখছে না যে আপনার সুজন বড়ুয়া কী পরিমাণে কাজ করছে, ফারুক নওয়াজ কী পরিমাণে কিশোর কবিতার কাজ করছে, আপনার মোস্তফা মাসুদ কীভাবে কিশোর কবিতা কাজ করছে, আপনার কামাল হোসেন কীভাবে কাজ করছে, আখতার হোসেন কীভাবে কাজ করছে। আমি আমার নিজের নামটা অবশ্যই। আচ্ছা, আল মাহমুদ কতটুকু কাজ করেছে, আহসান হাবিব কতটুকু কাজ করেছে, শামসুর রহমান কাজ করেছে, এই কাজগুলো কিশোর কবিতায় বা ছড়ায় কীভাবে কাজ করেছে একটু কেউ আলোচনাটা আনে না, কিন্তু আনা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এবং এটা আমাদের জানা উচিত যে 67, 68, 69-এর যে অভ্যুত্থান হয়েছিল, সেখানে কোনো হত্যাকাণ্ড হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সবার আগে রিয়্যাক্ট করছে আপনার ছড়া। কবিতার আগে ছড়া দিয়ে পোস্টার হচ্ছে, এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আকাশবাণীর থেকে আমাদের ছড়া পাঠ করছে, আমরা উদ্বুদ্ধ হচ্ছি। আপনার প্রথম বই কবে প্রকাশিত হয়েছিল? 70 সালে। গল্পের বই সমুদ্র অনেক বড়। এবং সেটা প্রাইজও পেয়েছিল, জানেন? এবং সেটা প্রাইজ পেয়েছিল ইউনাইটেড ব্যাংক পুরস্কার, যেটা এখন জনতা ব্যাংক। সেটা তখন ছিল ইউনাইটেড ব্যাংক। ঘোষণা হয়ে গেল, টাকা পয়সা দেবে এরকম একটা ভাব। আমরাও খুব দারিদ্র্যের মধ্যে আছি, কষ্টে আছি, টাকাটা পেলে লাভ হয়, ইত্যাদি হয়। কিন্তু আপনার অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং সেটা স্বাভাবিকভাবেই আমরা ওটা আর পেলাম না। আপনার এই যে বইটা, এত চমৎকার গল্প, এই বইটার দ্বিতীয় মুদ্রণ হতে অনেক সময় লেগেছে, কয়েক বছর, 2-3 বছর আগে বেরিয়েছিল, এটা কেন? এটা আপনার পাবলিশাররা আগ্রহ প্রকাশ করেনি, এটার যে প্রকাশক প্রকাশ করেছেন তিনি প্রকাশ করেননি। আমারও সময়ের অভাবে আমি এই নিয়ে ডিল করতে পারিনি, আমি এই নিয়ে যে দৌড়াদৌড়ি করবো সেটা আমি করতে পারিনি আর কি। এটা আমারও এক ধরনের অবহেলা। এর সেকেন্ড এডিশনটা যে প্রথম প্রকাশন থেকে বেরোলো, এর পেছনে অবদানটা হচ্ছে আনিসুল হকের।
আনিসুল হক এটা তার ছোটবেলায় পড়েছিলেন। আপনি ভূমিকায় উল্লেখ করেছেন। হ্যাঁ, এবং সেটা সে যখন পুরস্কার পাচ্ছে, বাংলা একাডেমি পুরস্কার, তখনও বলেছে যে আমিও একই সঙ্গে আমার পুরস্কার পেয়েছি 2011-তে। উনি তখনও উল্লেখ করেছেন যে আখতার হোসেনের লেখা, আজকে আখতার হোসেন আর আমি একসঙ্গে পুরস্কার হচ্ছে, অথচ তার লেখা পড়েই আমি বড় হয়েছি এবং বলেছে আর কি। তো তার উদ্যোগেই বইটা সেকেন্ড এডিশনটা হয়েছে আর কি। সেকেন্ড এডিশন এখন শেষ, থার্ড এডিশন বেরোতে যাচ্ছে বইটা। সমুদ্র অনেক বড়। আমার মনে হচ্ছে যে এখানে রুশ সাহিত্যের, ক্লাসিক রুশ সাহিত্যের একটা প্রভাব আছে। আপনার কি মনে হয়? এই প্রশ্নের উত্তরটি নেব একটা ছোট্ট বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি অনুষ্ঠান, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। থাকুন আমাদের সঙ্গে, থাকুন অসাধারণ মানুষ আখতার হোসেনের সঙ্গে। শুধু দর্শক, আবার ফিরে এলাম দর্জিবাড়ি পরিবেশিত শিল্পবাড়ি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আখতার হোসেন। আখতার ভাই, যে প্রশ্নটি করেছিলাম বা জানতে চেয়েছিলাম, আপনার গল্পের ভেতরে ক্লাসিক রুশ সাহিত্যের একটা প্রভাব আছে, আপনার কি মনে হয় আছে? না, ক্লাসিক রুশ সাহিত্যটা আমার বিশ্ব সাহিত্যের ইয়েগুলো আমি পড়েছি, এটা মানে না, আমার উপরে যার প্রভাব বেশি সেটা হচ্ছে অস্কার ওয়াইল্ড এবং আপনার ডেনমার্কের আপনার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, এই দুজনের প্রভাবটা বেশি আর কি। রুশ সাহিত্যের প্রভাবটা আছে, কিছু আছে, যে নাই তা না। আমি চেয়েছিলাম যে জাস্ট মানে আপনার, যেমন ধরুন যে একটা গাছকে নায়ক করার জন্যে, হ্যাঁ, একটা ব্যাংককে নায়ক করার জন্যে, একটা ব্রিজ, সেতুকে একটা রেলগাড়িকে নায়ক করার জন্যে, হ্যাঁ, একটা লাইট পোস্টকে নায়ক করার জন্য আর কি। এটা পেয়েছি আমি অস্কার ওয়াইল্ড এবং হ্যান্স অ্যান্ডারসনের এগুলোর থেকে আর কি। এই লেখাগুলোর, গল্পগুলোর ভেতরে একটা চিরায়ত উপদেশ আছে, একটা সৌন্দর্য বোধ আছে, এবং আপনার যে বর্ণনাটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত নিবিড়, এত ঘনিষ্ঠ, যে কেউ পড়বে সে মুগ্ধ হয়ে যাবে। না, এখানে আমি বলি আর কি যে আমার গল্পগুলোর, এই বইটা যখন ছাপা হয় তখন 4টে আলোচনা বেরিয়েছিল। 4টা আলোচনা আমি আশা করিনি যে এত বড় বড় করে আলোচনা হবে আর কি। আপনার প্রথম আলোচনা করলেন আমার বইটা নিয়ে সন্তোষ গুপ্ত। তিনি বললেন যে বাংলাদেশের শিশু সাহিত্যের যে চলমান ধারা, সেই ধারার মধ্যে একটা নতুন ধারা নিয়ে আসছেন আখতার হোসেন তার সমুদ্র অনেক বড় বইয়ের ভেতর দিয়ে, এবং তিনি পুরনো সাহিত্যের পিঁড়িকে উল্টে দিয়েছেন, এটা বলেছেন এক। তারপর আলোচনা করে আপনার শাহরিয়ার কবির ললনা বলে একটা পত্রিকা ছিল, মহিলাদের পত্রিকা, হ্যাঁ, মহিলাদের পত্রিকা, তাতে দীর্ঘ আলোচনা করে। তারপরে মাহফুজুল্লাহ আলোচনা করে বিচিত্রাতে, তারপর আরো অন্যান্য পত্রিকাতেও আলোচনা হয়, ইত্যাদি হয়। এবং আমি খুবই গর্বিত যে এই বইটা নিয়ে আলোচনা হয়েছিল। আপনার অনেক কিশোর কবিতা আছে, একটা কবিতার বই, দুটো কবিতার বই দেখেছি আমি, উপদেশমূলক কবিতা। হ্যাঁ, এটা একসময় মানে ওইসবের গল্প থেকে শুরু করে মানুষের ভেতরে উপদেশ নেওয়ার একটা প্রবল আগ্রহ ছিল, কিন্তু এখন যে সমাজ এবং কাঠামো এবং মানুষের যে মনস্তাত্ত্বিক বিস্তারের মধ্যে উপদেশের কবিতা কতখানি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? আমরা সত্যি কি চাই না যে মানুষ সৎ পথে চলুক? নিশ্চয়ই চাই। যদি না চাইতাম তাহলে সমাজে পুলিশ কেন, সমাজে বিচার ব্যবস্থা কেন, সমাজে বিচার ব্যবস্থা কেন? সেটা তো একটা মানুষকে শুদ্ধ পথে চলার জন্যই তো, মানুষকে শুদ্ধতম করার জন্যই তো, সমাজটাকে মানে একটা ভালো পথে চলার জন্যই। এত যে আপনার জাস্ট আজকে এনজিওগুলো যে তাদের যে তৎপরতা আছে, কিসের জন্যে? একটি সুস্থ সমাজ গড়ার জন্যে। সেখানে আমি মনে করি যে সাহিত্যের ওই ব্যাপারটা, আপনি কি জাস্ট মানে আপনি মুক্তিযুদ্ধ কবে হয়ে গেছে, আপনি কি এখনো মুক্তিযুদ্ধের গল্প লিখছেন না? অনিবার্যভাবে লিখছি, আরও লিখবেন। আমিও মনে করেছি যে আপনার উপদেশমূলক কবিতা মানে আপনার 30-40 দশক বা 50 দশকের হাফ পর্যন্ত, অর্ধাংশ পর্যন্ত কোনো মতো টেনে চলেছে, এরপরে আর ছিলই না। এটা বলা যায় বাংলাদেশে একমাত্র আমি প্রথম এটাকে একটা কাহিনীমূলক উপদেশমূলক কবিতা, কাহিনীভিত্তিক উপদেশমূলক কবিতার সংকলন যেমন করেছি আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে, ঠিক তেমনি করে সারাদিন আমি যেন ভালো হয়ে চলে উপদেশমূলক কবিতার বই করেছি। আপনি দেখুন একটা কবিতা, আমার এরকম কবিতা, এটাকে কি বলবেন আপনি? যেমন ধরুন,
হোক না সে বই ক্ষুদ্র যতই, হোক না সে বই ক্ষুদ্র যতই ক্ষীণ কলেবর, থাকে যদি সার ছোট সে আধার বিশাল সাগর। বাহ, চমৎকার। আমি তো তো এটাকে আপনি ফেলে দিতে পারবেন আপনি? নিশ্চয়, আমরা ফেলে দেওয়ার কথা বলছি না, আমি ফেলে দেওয়ার কথা বলছি না, আমি যেটা আমি চাইছি বলছি যে যে এর প্রয়োজন আছে, আমি বলছি যে এটার প্রয়োজন এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। এখনো না, আরো অনেক দিন পর্যন্ত থাকবে, কিন্তু পৌঁছানোর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সেই সেখানে আপনি বলতে পারেন যে এইটা নিয়ে আলোচনাটা দরকার, এটা পাঠ্যপুস্তকে যাওয়া উচিত আমি মনে করি। পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো যায়, আমি ঠিক বুঝতে পারছি না কারা এগুলো নির্বাচন করে। আপনার এই যে অসাধারণ কবিতাগুলো, এই কবিতাগুলো কেন নেই? আমি একটা কথা বলতে চাই এখানে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আপনার 50 এবং 60 দশকের কবিদের ছড়া, আপনার তাদের গদ্য বলুন, তাদের পদ্য বলুন, তাদের ছড়া বলুন, তাদের কিশোর কবিতা বলুন, এইটা আপনার পাঠ্যপুস্তকে যাওয়ার মতো প্রচুর কিছু লেখা হয়েছে। সেটা বাছাই করে আপনার আপনার পাঠ্যপুস্তকে যাওয়া উচিত। ক্লাস 1 থেকে একেবারে 10ম শ্রেণী পর্যন্ত বা ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত যাওয়া উচিত বলে আমি মনে করি আর কি। এই জায়গাটায় আমি যারা বই রচনার সঙ্গে জড়িত, পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যারা জড়িত, প্রণয়নের সঙ্গে যারা জড়িত, আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা যারা আমাদের যুগের যারা, তাদের লেখাগুলো একটু তারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি মনে করেন যে এটা যোগ্য, তাহলে তারা পাঠ্যপুস্তকে নেবেন। আপনার প্রথম বইটার সঙ্গে, প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছিলেন বা যুক্ত ছিলেন সত্যেন সেন, এক অসাধারণ মানুষ। তিনি কুমারজীব উপন্যাস লিখেছেন, মশলার যুদ্ধ লিখেছেন, তিনি খেলাঘরের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি উদীচীর প্রতিষ্ঠাতা ছিলেন। এই অসাধারণ মানুষের সঙ্গে আপনার কীভাবে পরিচয় হয়েছিল? সেটা ওই 67 সালে পরিচয়, এবং আমাকে তিনি গান লিখতে প্ররোচিত করেন, তিনি আমাকে গদ্য লিখতে প্ররোচিত করেন, এবং আমার যে প্রথম বইটা যে ছাপা হলো সমুদ্র অনেক বড়, সেটাও তার উদ্যোগে। আর একটা ব্যাপার বলে যে অনেকে জানে না, সেটা হলো যে আমাদের ত্রয়ী একটা টিম ছিল। সত্যেন্দার মাথার ওপরে আহমদ সাফা, তার পেছনে একটু আমরা তখন একটু বামপন্থী রাজনীতির সঙ্গে আমরা জড়িত ছিলাম, এবং আমাদের একটা দায়িত্ব ছিল যে প্রকাশনা শিল্পের সঙ্গে আমরা জড়িত থাকব, যে কাদের বই প্রকাশ করা যায় সেটা বিবেচনা করে আমরা একটু ইয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, মানুষের সঙ্গে প্রকাশকদের সঙ্গে সম্পর্কটা গড়ে তুলব আর কি। এবং বিশ্বাস করুন, এটা বলতে আমার গর্ববোধ হয়, আমাদের গর্ববোধ হওয়া উচিত, এবং আমরা তিনজন গর্ববোধ করতে পারি। সেটা আহমদ সাফা প্রথম, সত্যেন্দা এবং আমাদের ত্রয়ী আজকে অসম্ভবের পায়ে যে প্রথম যে আপনার রফিক আজাদের বই, হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আজাদের বই, এগুলো যে খান ব্রাদার্স থেকে বেরুলো, এগুলোর পেছনে কিন্তু আমাদের অবদান। অসাধারণ কাজ করেছেন আপনারা। হ্যাঁ, এবং সত্যেন্দা সত্যি তার মাপের মানুষ আমাদের সাহিত্য ক্ষেত্রে এখনো পর্যন্ত আসেনি, এবং তার মূল্যায়নও কিন্তু হয়নি। কিন্তু না, সত্যিকার অর্থে তার মূল্যায়ন হয়নি। তার রচনাকর্ম বেরোচ্ছে, কিন্তু তার মূল্যায়নটা ওইভাবে হয়নি। অসাধারণ ব্যাপার হচ্ছে, এবং তার যে অবদান, উদীচী যে কাজ করেছে, উদীচী পথনাটক, বাংলাদেশে প্রথম পথনাটক করে পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে, হ্যাঁ, এর তুলনাবিহীন ব্যাপার আর কি। কীভাবে মানুষ উদ্বুদ্ধ হয়েছে কল্পনা করতে পারবেন না আপনারা। পথনাটকের প্রসঙ্গ যখন এলো, আমি জানি আপনি পথনাটকের সঙ্গে ছিলেন, এবং আজকে যে পথনাটকের যে বিকাশ, এর সূচনা পর্বে আপনি ছিলেন, এই বিষয়টা একটু যদি বলতেন। শোনেন, আমি বলি আর কি, যে তখন তো পাকিস্তান আমল, তো আমরা কোথাও গেলে পারে, হাঁটলে পারে, আমাদের পেছনে আপনার গোয়েন্দা সংস্থার লোকজন থাকতো, আইবি বলা হতো তাদেরকে, এবং তার ভেতরেই কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি নির্ভীক চিত্তে। ইভেন আমরা বাসে করে যাচ্ছি, পেছনে তাকায় দেখি যে আমার পেছনে দাঁড়ায় আছে আইবির লোক। তাই বললাম, কি ভাই, আপনি বলে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমারে করতে দেন। আচ্ছা, এইভাবে তারা বলতো। তার ভেতরেই কিন্তু আমরা প্রথম যে নাটকটা আমরা মঞ্চস্থ করি আর কি, সেটা হচ্ছে আসাদ 69-এর 20 জানুয়ারি মারা গেল, 24 জানুয়ারি মারা গেল মতিউর মরার 7 দিনের মধ্যে আমি নাটকটা লিখলাম, রক্ত শপথ। 7 দিন রিহার্সাল করে আমরা সেটা ট্রাকে এবং হেঁটে নানারকমভাবে এতে করে ঢাকা শহরের চারদিকে আমরা এই নাটকটা মঞ্চস্থ করি, এবং মানুষ
আপনার কিভাবে যে উদ্বুদ্ধ হয়েছে সেটা কল্পনাতীত ব্যাপার। এবং আমি বলতে চাই যে এর পরপরই সৃজনী শিল্পী গোষ্ঠী নেমেছে, কিন্তু আমরা প্রথম। আক্তার ভাই, আপনার ছবিটা বিকাশ ভাই কতটুকু আঁকলেন তার সম্পর্কে একটু জানি। বিকাশ ভাই, আপনি যদি আমাদের একটু জানাতেন কতটা আপনি আঁকলেন আক্তার হোসেনকে। আক্তার ভাইয়ের এই বর্ণাঢ্য জীবন, আমি তাকে যেভাবে চিনি, একজন শিশু সাহিত্যিক হিসাবে দুই বাংলার এত অপরিহার্য একজন মানুষ, তাকে ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি, উনি শিশু সাহিত্যের সাথে সম্পৃক্ত থাকার কারণেই হয়তো হতে পারে উনি নিজেও একজন শিশু সুলভ আচরণ এবং সবসময় তার মধ্যে একটা শিশু বাস করে, এটা আমি বিভিন্ন সময় তাকে দেখেছি। তো তার ছবি আঁকতে যে তার শিশুর মতো কতটা পবিত্রভাবে তাকে আমি উপস্থাপন করতে পারবো জানি না, তবে তাকে যেভাবে আমি ধারণ করছি তার কিছুটা হয়তো এখানে হয়তো প্রকাশ পাবে বলে আশা করছি। আমরা এই ছবিটা পরের শেষের দিকে দেখব। আক্তার ভাই, আপনার কাছে যে আরেকটা বিষয়ে জানতে চাই, এফ কবির চৌধুরী আপনার সিনেমা, আপনার স্ক্রিপ্ট পরিচালনা করেছে নরম গরম জালিম। আপনার এই প্রশ্নটির উত্তর আমরা নেব একটু ছোট্ট বিরতি থেকে আসি তারপরে। শুধু দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সঙ্গে। দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। শুধু দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে, আক্তার হোসেনের সঙ্গে থাকবার জন্য, শিল্পবাড়ির সঙ্গে থাকবার জন্য। আক্তার ভাই, আপনার কাছে আমাদের জানবার ছিল যে আপনি 3 বছর, আপনি বলছিলেন যে 3 বছর আপনি চলচ্চিত্রের সঙ্গেও ছিলেন। চলচ্চিত্রের সঙ্গে কিভাবে জড়িত হয়েছিলেন? আপনার দুইটা খুব সুপারহিট ছবি নরম গরম এবং জালিম এর চিত্রনাট্য করেছেন আপনি, এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হচ্ছে যে এফ কবির চৌধুরী, তার সঙ্গে আমার প্রাথমিক জীবনে 66 থেকে 67 সাল পর্যন্ত তার সঙ্গে একটা মেসে থাকতাম কমলাপুরে, কবি জসিমউদ্দিনের বাড়ির কাছাকাছি। মানে এটা তখন কমলাপুর রেল স্টেশনটা হয়নি। তো উনি তখন কামাল আহমেদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সে আমাকে মামা ডাকতো, আমি তাকে মামা ডাকতাম। আচ্ছা, এইটা একটা ব্যাপার ছিল। খেতাম একসঙ্গে বসে, একসঙ্গে, মানে যখনই সময় পাওয়া যেত এই করতে। কিন্তু তার সঙ্গে আমার এটা হলো আপনার 76 সালের দিকে। উনি হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা, তো বললো যে মামা, আমি একটু অসুবিধার মধ্যে আছি, কিছু বেশি পয়সা আপনাকে দিতে পারবো না, আপনি আমাকে প্রেম তুই সর্বনাশী বলে চিত্রালিতে কাজ করতে, মাহফুজ সিদ্দিকীর কাহিনী, হ্যাঁ মাহফুজ সিদ্দিকীর কাহিনী, সে তার কাহিনী নিয়ে, তারও বাড়ি টাঙ্গাইল, বলছে যে তার কাহিনী নিয়ে আমি এটা করতেছি, আপনি এটার কাহিনীটা একটু চিত্রনাট্যটা আপনি করে দেন আর কি, কাহিনীটা সংলাপটা আপনি করে দেন আর কি। ওনার ঠিক আছে মামা, আমি করে দেবো। তো ওটা 7 দিন 8 দিনের মাথায় আমি করে দিলাম। দেওয়ার পর আমাকে কিছু পয়সা উনি দিলেন, একটা গানও লিখলাম এবং মাহমুদুর নবী সেই গানটা গাইলেন আর কি। এরপর আমি চলে গেলাম জার্মানিতে চলে গেলাম। ব্যাপার হলো যে আমার যে রাশিয়ান অ্যাম্বাসির তথ্য বিভাগে আমার যে চাকরিটা ছিল সেটা চলে যায় আর কি। চলে যায় মানে এই অর্থে যে তারা ছাঁটাই করতে বাধ্য হয়, বাংলাদেশ সরকার চাপ দিচ্ছিল, কেননা পরিবর্তিত পরিস্থিতি, বঙ্গবন্ধু হত্যা হয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। যেমনভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমেরিকান অ্যাম্বাসি থেকে লোক ছাঁটাই করতে শুরু করে দিল, ঠিক তেমনি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বললো যে তোমরা অফিস ছোট করো, তোমরা এত কিছু করতে পারবা না, কারণ রাশিয়ান ব্লকে ছিল বাংলাদেশ। তো আমাদের ছাঁটাই হয়ে গেলাম, কিছু টাকা পেলাম, এই নিয়ে আমার একটা স্কলারশিপ ছিল ডেনমার্কে, সেটা অ্যাভেল না করে আমি জার্মানিতে চলে গেলাম। জার্মানি থেকে ফেরার পর কত সালে ফিরলেন? ফিরলাম 82 সালে ফিরলাম। সেখানে তার সঙ্গে আবার দেখা, এফডিসির কাছাকাছি দেখা। বললো মামা কেমন আছেন, বলেছে দেখবেন কেমন আছি, সে বলতেছে আমাকে চলেন আমার সঙ্গে। আমি গেলাম, যা দেখি যে বিশাল সেট, তো সেটের মধ্যে বসে আছি, তো নানা রকম কথাবার্তা হচ্ছে আর কি। তো মামা কি দেখতেছেন আপনি? আমরা মামা আপনার পরিবর্তন দেখছি। তারপর বলো যে আপনি কি আমার সঙ্গে কাজ করবেন? বলছে হ্যাঁ মামা, আমি চাকরি বাকরি কিছু পাচ্ছি না, নতুন আসছি বিদেশ থেকে ফিরে, অ্যাডজাস্টও করতে পারতেছি না। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি আমার সঙ্গে লেগে পড়েন আর কি। আপনার মাসে কত টাকা লাগে বলেন আপনি আমাকে। আমি বললাম যে মাসে আমার 4000-5000 টাকার মতো লাগে। বলেছে আপনি এটা আপনার কাছ থেকে পাবেন আপনি প্রত্যেক মাসে, আপনি খালি লিখে যাবেন। এই আমার ফিল্ম লাইনে শুরু, এবং ফিল্ম লাইনে 3 বছর ভাত খেলাম। পরে যখন দেখলাম যে আমাকে যখন নকল করতে বলা হচ্ছে, এই ইন্ডিয়ান এই সিনেমাটার এই সিনটা আপনি নেন, এই ডায়লগটাকে এই করেন, তখন আমি বললাম যে আমার পক্ষে আর বোধহয় সম্ভব না।
আমার নিজস্বতা এখানে থাকবে না এবং আমি আমার সৃজনশীলিতে চলে যাব। তখন তারপরে আমি পত্রিকা অফিসের পত্রিকাগুলোতে ঢুকে গেলাম। নরম গরম ছবিতে কে কে অভিনয় করেছিলেন? অঞ্জু ঘোষ এবং ওয়াসিম। ওয়াসিম বোধহয় আপনার বন্ধু ছিলেন। আমার ক্লাসমেট ছিল আনন্দমোহন কলেজে, ময়মনসিংহে। ময়মনসিংহে। তাহলে নায়ক ওয়াসিমের বাড়ি ময়মনসিংহের দিকে, সেটা আপনি জানেন? সেটা আমি জানি না, সেটা আমি জানি না। আচ্ছা। মনে হয় নাহলে কেন ওখানে পড়বে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আরেকটা ছবির কথা বললেন, জালিম। জালিমের প্রোডাকশনটা ছিল শাবানা ম্যাডামের। আচ্ছা। উনি আমাকে খুব মানে শ্রদ্ধার চোখে দেখতেন, ভাই বলতেন, এবং তিনিও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। নায়ক কে ছিলেন? ওয়াসিম। নায়ক ওয়াসিম এবং অঞ্জু ঘোষ। হ্যাঁ, সেই সময় একটা লাইভ তো ওই রকমের ছিল। ওইটা মানে না, তাহলে কবির চৌধুরীর পরিচালন ছিল। জার্মানিতে আপনি একটা প্রেমে পড়েছিলেন। আপনি না, আপনার প্রেমে এক জার্মান কন্যা পড়েছিল। জার্মান কন্যার নাম কি? না, এটা হতেই পারে, এটা একটা ব্যাপার। এবং সত্যি মেয়েটা আমার ইন্টেলেক্ট দেখে সে বলতো আমাকে যে থিয়েটার দেখতে গিয়ে পরিচয়। নাম কি মেয়েটার, আগে একটু বলেন। সুজেরেস্ট। সুজেরেস্ট। আপনি নামটায় মুগ্ধ ছিলেন? নামটা খুব ভালো ছিল এবং তাকে বলতাম তোমার নামটা মানে কবি হওয়ার যোগ্য নাম। বলছে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, এটা বলতো। আমাদের সঙ্গে জার্মান কিছু খুব বেশি তার কাছে শিখিনি। জার্মানটা আমি কাজ করতে গিয়ে শিখেছি, কিন্তু তার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলতাম। সেও ভালো ইংরেজি বলতো। ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংরেজি, কিন্তু ওরা সহজে বলতে চায় না। এই মেয়েটি যখন দেখলো যে আমি একটা সাধারণ চাকরি করি, কিন্তু তার সঙ্গে যখন আমি আলোচনা করি, তাদের সাহিত্য নিয়ে যখন আলোচনা করি, তাদের সাম্প্রতিক সাহিত্য নিয়েও যখন আলোচনা করি, সে মুগ্ধ হয়, বলে যে তুমি এত কেমন করে। এবং আমার বাসায় একদিন যায়, দেখলো যে বই, ইংরেজি বই কালেকশন দেখে দেখে সাংঘাতিক মুগ্ধ হলো সে। এরপরে সে একদিন একটা চিঠি পাঠালো আমাকে। চিঠি পাঠিয়ে বললো যে তোমার সঙ্গে তোমার কি সময় হবে অমুক দিন নাটক দেখতে যাওয়ার? তাই বললাম হ্যাঁ, সময় হবে। নাটক দেখতে যাওয়ার পর আমাকে বলল যে তুমি কি নাটকটা বুঝেছো, জার্মান নাটকটা? বলছে হ্যাঁ, আমি অবশ্যই বুঝেছি। আমি তাকে পুরো নাটকের থিমটা বোঝালাম, যখন সে অসম্ভব মুগ্ধ হলো আর কি। এবং তারপরে সে আমার সঙ্গে পথ হাঁটছে। তো সে বলছে যে আমি যদি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আপত্তি করবে? আমি দেখো, তুমি বন্ধু আমার সঙ্গে হতে পারো, কিন্তু বেশি আগ তুমি বাড়তে পারবে না। বলছে কেন? বাধা দিচ্ছেন কেন? হ্যাঁ, কেন? বলছে যে আমি কিন্তু বিবাহিত। হ্যাঁ, আমি কিন্তু এটা বলছে যে আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা। সে আমাকে বলছে তোমাকে আমি বিশ্বাস কিভাবে করাবো? বলে তুমি ইয়ে করো, মানে জাস্ট কাগজপত্র দেখাও। তো আমি পরে বাড়িতে এখানে বাংলাদেশে চিঠি লিখি, লেখার পর ওরা পাঠায়, ইত্যাদি করে, এবং সেটা দেখিয়ে তার হাত থেকে আমি রেহাইটা পাই আর কি, যে সে যাতে আমার ইয়েতে মানে মগ্ন না হয়। আপনি নবম শ্রেণীতে একটা প্রেমে পড়েছিলেন, সেটাও ছিল বিদেশি। সেটা তখন তো ধরুন যে ছিল একটা বিহারি মেয়ে। সে আমাকে খুব পছন্দ করতো। বিশেষ করে আমার একটা দাঁত ছিল এরকম, একটা বাড়তি একটু দাঁত বেড়ে থাকতো। এটা দেখে সে খুব মুগ্ধ হতো সে। আচ্ছা। এবং কোনো কিছু ভালো খাবার হলে পারে সে আমার জন্য লুকিয়ে রাখতো, খাওয়াতো। এটা কোন এলাকায়? এটা গফরগাঁও থাকতে। মানুষ সে গফরগাঁও থাকতে। আমিও তো ক্লাস 9-এ পড়ি, ও ক্লাস 9-এ পড়ে আর কি। সবচেয়ে বড় ব্যাপার, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি আনন্দমোহন কলেজে, একদিন রেলগাড়িতে তার সঙ্গে দেখা। তখন বদলি হয়ে গেছে, ময়মনসিংহ চলে গেছে, তখন কান্নাকাটি করে গেছে আর কি, বলে আমাদের আর দেখা হবে না। তো ট্রেনে একদিন আসতেছি, দেখি যে তার কোলে সন্তান এবং তার স্বামীটি বসে আছে, এবং আমাকে দেখে সে খুব লাজুকভাবে বসে মানে মাথাটা একটু নোয়ালো। আমি তার সন্তানটাকে কোলে তুলে নিলাম, নিয়ে আদর করলাম, ইত্যাদি করলাম আর কি। তারপরে জাস্ট ট্রেন যখন গফরগাঁও আসলো, দেখলো এই যে আমাদের বাসাটা না, ওই যে তোমাদের বাসাটা না, এটা বলে তারপরে আমি নেমে পড়লাম গফরগাঁও। সে চলে গেল আপনার ঢাকার দিকে চলে গেল আর কি। এই শেষ দেখা। তারপরে আর আমার দেখা নাই। সে এখন করাচিতে আছে। আর প্রেম নেই? হয়তো ছিল, হয়তো নাই, এরকম ধরনের একটা ব্যাপার। কিন্তু সেগুলোকে আমি খুব বড় করে একটা দেখি না, বা কোনো কিছু বড় করে খুব দেখি না আর কি। এই দুটো স্মৃতি আমাকে খুব প্রবলভাবে ইয়েটা করে আর কি। এটাই আর কি। এখনো কি প্রেমে পড়ছেন? আপনারা জানেন যে আমার সহধর্মিণী নেই। 2010-এ তিনি মারা গেছেন কিডনি ফেলিওরে।
প্রাণান্ত চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্যে। তাকে আমি ছিনিয়ে এনেছিলাম, তাকে বিয়ে করতে চেয়েছিল অনেকেই। তার নাম ছিল, খুব সুন্দর নাম ছিল, নামটা আমি রাত 12টা 1টার সময় যখন বাসায় ফিরতাম তার নাম ছিল মল্লিকা। তো একটা ঘটনার কথা বলি, তাকে মল্লিকা বলে ডাকতাম। তো পাশের ফ্ল্যাটের এক মহিলা একদিন তাকে বলতেছে যে আপনার স্বামী তো কবি, আপনাকে বিয়ে করে আনার পরে কি ও সেই এই সুন্দর নামটা আপনার রাখছে? তা আমার বোনা তার গলা চেপে ধরছে, খেয়াল করে। হ্যাঁ, চেপে ধরে বলতেছে কি বললেন? আমার স্বামী কবি বলে তার পাতা দিই নাকি আমি? হ্যাঁ, ও কি লেখে না লেখে তার পাতা দিই নাকি আর কি? আমার নাম দেখে সে পাগল হয়ে আমার বিয়ে করছে। আচ্ছা, অসাধারণ ব্যাপার। হ্যাঁ, তো এই হলো ব্যাপার আর কি। এবং চুলটা খুব বড় ছিল, এত বড় চুল ছিল। সেটা আমার নাতনি পেয়েছে, আমার নাতনির বয়স 7, নাতনি সে চুল পেয়েছে। চেহারাটা পেয়েছে আমার তার দাদির চেহারায় পেয়েছে। আর আমার যে নাতি আছে একটা 2.5 বছর বয়স, নাতিটা চেহারাটা পেয়েছে, আমার চেহারা পেয়েছে। আক্তার ভাই, আপনি তো অনেক রকমের বিচিত্র কাজ করেছেন, শিল্পের, সাহিত্যের, সংস্কৃতির, গান লিখেছেন, সিনেমায় ছিলেন, অসংখ্য রচনা করেছেন। কিন্তু 2 বছর আগে আপনি একটি অসাধারণ কাজ করেছেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গল্পের একটি বই সম্পাদনা করেছেন। এই অসাধারণ কাজ, স্মরণীয় কাজ, এটা করতে কেন উদ্বুদ্ধ হলেন? এটা আমি দেখলাম যে জাস্ট মানে আমি বিশ্ব সাহিত্যের ছোটোখাটো পাঠক বলতে পারেন। আমি দেখেছি আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, আব্রাহাম লিঙ্কনকে কিন্তু গুলি করে মারা হয়েছিল। হতে পারে। আচ্ছা, তাকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে কিন্তু ছোট গল্প হয়নি। অন্য আরও অনেক বড় বড় যারা বিশ্বনেতা, আপনার ধরেন যে জাতির জনকের পর্যায়ে যারা পড়েন আর কি, তাদেরকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, গান লেখা হয়েছে, কিন্তু ছোট গল্পটা হয়নি। বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম যেখানে তাকে নিয়ে ছোট গল্প লেখা হয়েছে। আমি দেখলাম যে এই জিনিসটা ধরে রাখা দরকার, এই জিনিসটা প্রিজার্ভ করা দরকার। এবং সেটা প্রথমে ছোট একটা সংকলন হয়েছিল গরিবানা হালে। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু একটা সারা পৃথিবীর প্রেক্ষাপটে একটা বড় মাপের মানুষ, কিন্তু আমরা যারা ছোট মাপের মানুষ তারা তাকে বুঝতে পারছি না। এখনও তাকে নিয়ে আমরা নানা রকম কটূক্তি করি। আমাদের কত বড় দুঃসাহস, আমাদের কত বড়, আমাদের বিবেকে আমাদের বাঁধে না। সেখানে আমি মনে করেছি যেটা আমার দায়িত্ব একটা সংকলন বের করার। এবং এই সংকলন আমি যতদিন বেঁচে থাকি এটাকে আমি বড় করতে থাকব। আক্তার ভাই, আপনার সম্পর্কে আমাদের বাংলা সাহিত্যের আরেকজন স্বনামধন্য মানুষ সুজন বড়ুয়া, তিনি কি বলেছেন একটু শুনে আসি। স্বাধীনতা পূর্ব সময় থেকে জাতীয় চেতনায় উজ্জীবিত, জীবনমুখী আধুনিক শিশু সাহিত্য চর্চার পর্বটি যাদের হাতে সূচিত হয় তাদের মধ্যে আক্তার হোসেন অন্যতম। আক্তার হোসেন গদ্য দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি ছোটদের গল্প লেখেন, প্রচুর ছড়া কবিতা লেখেন, জীবনী লেখেন, নানা ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। বহুমুখী প্রতিভার মানুষ এবং কর্মমুখর জীবন তার। দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন আরও অনেক দিন এবং সৃজনশীল মানুষ হিসেবে বেঁচে থাকেন। কেমন লাগলো সুজন বড়ুয়ার বলা, আপনার সম্পর্কে তার মূল্যায়ন? কি বলবো, ঠিক আছে, মানে অনুমোদনযোগ্য আর কি। এবং আমাদের দুজনের যে সখ্য একটা জায়গায়, সেটা খুবই নিবিড়। এবং আমি তার সম্পর্কে যতটুকু স্টাডি করি, সেও আমার সম্পর্কে ততটুকু স্টাডি করে। আমার ব্যাপারে তার যতটুকু সহমর্মিতা, আমিও তার জন্য সহমর্মিতা বোধ করি আর কি। আক্তার ভাই, আমরা এখন ফিরে যাব শাহজাহান আহমেদ বিকাশের কাছে। তিনি আপনাকে কতটা আঁকলেন, কতটা ধারণ করলেন, কতটা অনুভব করলেন রঙে, রেখায়, তুলিতে এবং ক্যানভাসে। আক্তার ভাই, আমরা আপনার ছবিটা দেখতে চাই এবং আক্তার ভাইকে যদি অনুগ্রহ করে দেখান। আক্তার ভাই, কেমন লাগছে ছবিটা আপনার? ভালো। আমরা সামান্য মানুষ, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনি এলেন। সামান্য মানুষ, আমাদের আহ্বানে সাড়া দিয়ে শিল্পবাড়িতে আপনি এলেন এবং আপনার জীবনের বেশ কিছু অসাধারণ কথা আমাদেরকে বললেন, স্মৃতি তর্পণ করলেন, জীবনের একটু বিস্তারের আলাপ করলেন। আপনার কাছে যে জীবন, সে জীবন তো অনেক দীর্ঘ জীবন। এতটুকু একটা ছোট্ট অনুষ্ঠানে আপনাকে ধারণ করা খুব সত্যিই কঠিন।
তো তবুও যে আপনি এসছেন, আপনার অনেক বিচিত্র অভিজ্ঞতার সঙ্গে আমরা অংশীদার হলাম, সব কিছু মিলিয়ে আপনার কাছে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা। যদি দর্শক, শিল্পবাড়ি আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, কুশলে থাকুন, সুন্দর থাকুন।